স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্বযোগে। যেমনটি রিপোর্টে শুনলেন যে একদিনে ১৭৫টি রকেট হিজবুল্লাহ ছুড়েছে ইসরায়েলে। আপনার কি মনে হচ্ছে যে তাদের যে শীর্ষ কমান্ডার এবং শীর্ষ পর্যায়ের তাদের প্রধান নেতা এবং শীর্ষ পর্যায়ের কমান্ডারদের মৃত্যুর পর নতুন উদ্যমে কি হিজবুল্লাহ জেগে উঠেছে? ধন্যবাদ। প্রথম কথা হলো যে ৭ বছর পূর্তি হলো এবং সেই কারণে স্বাভাবিকভাবেই তাদের জন্য এই ৭ বছরকে যেটাকে আমরা বলি যে ৭ বছরের তাদের যে এই অ্যাটিটিউডটা সেটাকে জানান দেওয়ার জন্য এই ধরনের রকেট অ্যাটাক গুলি তারা করেছে। তো এটা অন্ততপক্ষে তারা বলেছেন এবং ইরান, হেজবুল্লাহ, হামাস সবাইকেই এক ধরনের সাপোর্ট দিচ্ছে এবং এই বিষয়টার পিছে তাদেরও একটা বড় রকমের ভূমিকা আছে। তবে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি হিসাব নিকাশটা অনেক বেশি জটিল। কারণ ইসরায়েলের যেরকম হতাহতের সংখ্যা হয়েছে সেই হিসেবে প্যালেস্টাইন এবং লেবাননেও কিন্তু বিস্তর মানুষ মারা গেছেন। এখনো পর্যন্ত কেউ যে জয়লাভ করবেন এই ধরনের কোন অবস্থায় কেউ যেতে পারেনি। বরং দেখা যাচ্ছে যে ইসরায়েলে বড় রকমের একটা যেটাকে আমরা বলি পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে। নেতানিয়াহুর পলিটিক্যাল অবস্থান আরো দুর্বল হয়েছে, যে কারণে তিনি বারবার আক্রমণগুলি চালাচ্ছেন এবং সেই সাথে দেখা যাচ্ছে যেটাকে আমরা বলি যে জায়নিস্ট মডেল সেটাও ফেল করে যাচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ, ইসরায়েলি মানুষ যারা গাজাতে ছিলেন কিংবা ইসরায়েলেই আছেন, তারা দেশ থেকে চলে যাচ্ছেন। সুতরাং সব দিক থেকে ইসরায়েলের যে খুব লাভ হচ্ছে সেটা হচ্ছে না। অন্যদিকে হেজবুল্লাহ বা হামাসের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষই মারা যাচ্ছেন। সুতরাং তারা কিভাবে নতুন করে আগাবেন সেটাই দেখার বিষয়। হামাস এবং হেজবুল্লাহ দুটাই বলেছে যে তারা লম্বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং সেই হিসেবে ইসরায়েলও একটা লম্বা যুদ্ধের প্রস্তুতি কিন্তু নিয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে এই এই ঘটনার খুব তাড়াতাড়ি কোনো সুরাহা হবে এবং সেই সাথে আমরা এখানে হেজবুল্লাহ বা হামাসের যে জেগে ওঠার কথাটা আমরা শুনছি সেটাতেও খুব বেশি ফলপ্রসূ মধ্যপ্রাচ্যে আসবে। এই যে গাজা, লেবানন এবং ইয়েমেনের হামলায় ইসরায়েলের কোণঠাসা হওয়ার কথা ছিল, কিন্তু এরকম কথা থাকলেও তারা কিন্তু আবার লড়াইয়ে ফিরে এসেছে। এটা কি ইসরায়েলের নতুন কোনো কৌশল হতে পারে? আপনার কি মনে হয়? দেখেন, ইসরায়েলের বিষয়টার মধ্যে ভূ রাজনীতি আছে। সুতরাং ইসরায়েলকে $17 বিলিয়ন উপরে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিয়েছে মিলিটারি ক্ষেত্রে। সুতরাং সেই জায়গাতে তার যে মিলিটারি অবস্থা, তার যে মিলিটারি ক্যাপাসিটি, এটা লম্বা সময় পর্যন্ত থাকবে। তার প্রতি বিশ্ব পশ্চিমা রাষ্ট্রগুলির এক ধরনের সহায়তা আছে, সাহায্য আছে এবং সাপোর্ট আছে। সেইটা কিন্তু আমরা প্যালেস্টাইন বা লেবাননের ক্ষেত্রে দেখতে পাই না। আবার যদি ইরানকে আপনি চিন্তা করেন, ইরানের একটা বড় প্রস্তুতির জায়গা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে। তার মানে সে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে তার সামরিক কৌশলগুলি সাজিয়েছে, সেই কারণে সেও একটা লম্বা যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। সুতরাং এই সব দেশগুলি এখন একটা লম্বা প্রস্তুতি থাকার কারণে ইসরায়েল যেরকম আরো লম্বা সময় ধরে আন্তর্জাতিক সহায়তা পেয়ে যাবে এবং এই বাকি যে অ্যাক্টর গুলি আছে তাদের মধ্যেও এক ধরনের ভূকৌশলগত পরিবর্তন আসবে। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে ইসরায়েলের যে কোণঠাসা হয়ে যাওয়ার বিষয়টা ছিল সেইটা আমার মনে হয় না যে সামনে আমরা দেখতে পাবো। বরং যেটা দেখতে পাবো যে ইসরায়েলকে কেন্দ্র করে আরো বড় রকমের ভূকৌশলগত পরিবর্তন আসছে, যেটার মধ্যে চীন, টার্কি, রাশিয়া ইনভলভ হয়ে যাবে এবং এই দিকে যদি দেখি ট্রাম্প প্রশাসন আসেন তাহলে আরেক রকমের রেসপন্স আসবে। কারণ হলো ট্রাম্প সৌদি আরব বা অন্যান্য দেশের সাথে মিলে একটা বড় রকমের প্রেসার তৈরি করবেন ইরানের উপরে, লেবাননের উপরে, প্যালেস্টাইনের উপরে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে ইসরায়েলের গতি প্রকৃতি বোঝার জন্য আমাদের আরো 1 মাস অপেক্ষা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে কি ধরনের সরকার আসেন তার উপরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান।